হাঁসের মাংস রান্না এত মজাদার আগে কখনো খাননি। রেস্টুরেন্টকেও হার মানবে এই হাঁসের মাংসর ঝোল। হাঁসের মাংস কষা নরম, ঝাল আর দারুণ সুস্বাদু। একবার এইভাবে হাঁসের মাংস রান্না করে দেখতে পারেন। কথা দিচ্ছি, আঙুল চাটতে বাধ্য হবে। গ্রামের আসল স্বাদ হচ্ছে হাঁসের মাংস রান্না। আর হ্যাঁ, এইভাবে রান্না করলে ভাত তো কম পড়বেই, 100%। তো হাঁসের মাংস রান্না করার জন্য কী কী লাগছে একটু ঝটপট দেখে নিই। এখানে আমি হাঁসের মাংস নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, হাঁসের পাওয়াটা ফার্স্ট দেখিয়ে দিই, তবে আপনারা বিশ্বাস করবেন আর কি, আর বুঝতেও পারবেন। আর হাঁসের কিন্তু এই থাইটা কিন্তু খুব একটা বড়ও ছিল না, অনেকটা ছোটও ছিল না। হাঁসের সাইজটা কিন্তু মিডিয়াম ছিল। যাই হোক, আর ওপরের যে স্কিনটা থাকে সেটাও কিন্তু অল্প অল্প নেওয়া হয়েছে। আর হাঁসের এই যে পাওয়াটা আছে, সরু সরু যেগুলো হয় আর কি, আর তার সাথে কিন্তু ফ্যাটটা একেবারেই ছিল না, পুরোটাই নিয়ে নিয়েছি একটা আস্ত গোটা হাঁস। যাই হোক, এখানে ঘরোয়া উপকরণ দিয়ে হাঁসের মাংসের ঝোলটা বানিয়েছিলাম। হাঁসের মাংসের ঝোল কিংবা কষা যাই বলেন না কেন, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ফোড়ন দিচ্ছি, আস্ত জিরা, স্টার অনিস, 3টা ছোট এলাচ, আর সাথে এক টুকরো জয়িত্রী আর কয়েকটা আস্ত গোলমরিচও আছে। আর এখানে 2টা তেজপাতা নিয়েছি, ফার্স্ট অফ অল বলেই দিলাম। তো যাই হোক, আর শুকনো মরিচ কিন্তু আমি একটা নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে মাংসটা রান্না করার পালা। একটা প্রেসার কুকার নিয়েছি আর রিফাইন অয়েল নিয়েছি, আর সাথে কিন্তু ফার্স্ট অফ অল ফোড়ন দেবো তেজপাতা, শুকনো মরিচ। শুকনো মরিচটা যতক্ষণ না কালারটা এবং ফ্লেভারটা রিলিজ হলো ততক্ষণ ওয়েট করলাম। তার সাথে কিন্তু 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে সাথে কিন্তু একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেবো, যেমন ছোটো এলাচ, স্টার অনিস, জয়িত্রী, তারপরেই হচ্ছে আস্ত গোলমরিচ নিয়েছিলাম। আর আস্ত জিরাটা কিন্তু যতক্ষণ না এই সব ইনগ্রিডিয়েন্টস যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়েছে, আর ধীরে ধীরে কিন্তু ফ্লেভারটা রিলিজ হতে স্টার্ট করেছে। এরপর হচ্ছে আস্তে জিরাটাও আমি অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। আচ্ছা, জিরাটাও কিন্তু অলমোস্ট ফ্লেভার ছেড়ে দিয়েছি। এরপর হচ্ছে কাটিং করে রাখা পেঁয়াজটাও অ্যাড করে দেবো। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের কী করতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে রাখলে হবে না, অতি অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখতে হবে। তাতে কি হবে, ওই যে পেঁয়াজের কালারটা অতি সহজে কিংবা অল্প সময়ে কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজের কালার ঠিক এরকম আনতে হবে, তবেই কিন্তু হাঁসের মাংস টেস্টটা, স্বাদটা এবং কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হবে। আচ্ছা, হাঁসের মাংসটা কিন্তু আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। 50 গ্রাম পরিমাণে টক দই খুব ভালো করে ফাটিয়ে, আর সাথে কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট 2 টিস্পুনও ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, সল্ট কিন্তু দিইনি, জিঞ্জার গার্লিক পেস্ট অ্যান্ড টক দই। আচ্ছা, তারপরে হচ্ছে পেঁয়াজের সাথে হাঁসের মাংসটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, যদিও বা হাঁসের মাংসতে টক দই মেশানো ছিল, সেক্ষেত্রে অনেকটা বেশি ময়েশ্চার বেরোবে। সেক্ষেত্রে আপনাদের একটু সময় ধরেই কিন্তু এটাকে কষাতে হবে। একবার স্টার করতে হবে, আর একবার ওয়েট করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ময়েশ্চার বেরিয়েছে। যতক্ষণ না ময়েশ্চারটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এইভাবে। আর আমার কিন্তু ম্যাক্সিমাম 8 থেকে 9 মিনিটের কাছাকাছি সময় লেগেছে ময়েশ্চারটা শুকাতে। আর একদম তেলে পরিণত হয়েছে, আর একদম কালারটাও মাশাআল্লাহ অনেকটা সুন্দর বেরিয়েছে। এরপর হচ্ছে ধীরে ধীরে বাকি মশলাগুলোও অ্যাড করব। একদম ঘরোয়া মশলা দিয়েছি, তার আগে কিন্তু টমেটো অ্যাড করবো, আর সল্টটাও কিন্তু বাকি আছে। আর টমেটোর সাথে কিন্তু সল্ট অ্যাড করলে আমরা সকলেই জানি টমেটো খুব তাড়াতাড়ি সফটেস্টটা স্টার্ট হয়ে যায়। আচ্ছা, এই পর্যায়ে আপনারা কিন্তু প্রেসারের ঢাকাটা অফ করে দিয়েও কিন্তু এটাকে কষাতে থাকতে পারেন। প্রেসার কুকারের ঢাকাটা অফ করে দিলে কী হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই টমেটোটা একদম হাঁসের মাংসের সাথে মিশে যাবে। আমার কিন্তু ধৈর্য অনেক বেশি, সেক্ষেত্রে আমি এইভাবে কিন্তু একবার করে স্টার্ট করেছি আর একবার করে ওয়েট করেছি। যতক্ষণ না টমেটো হাঁসের মাংসের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমি ধৈর্য ধরেই কিন্তু বসেছিলাম। আচ্ছা, যাই হোক, কিন্তু টমেটো কিন্তু হাঁসের মাংসের সাথে মিশে গেছে। এইবার গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে, যেমন কালারের জন্য হলুদের গুঁড়া, সাথে কিন্তু ঝালমরিচের গুঁড়া, আর তার সাথে কিন্তু ধনিয়ার গুঁড়া। আচ্ছা, যদিও বা আমি আস্ত জিরাটা অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে জিরার গুঁড়াটা স্কিপ করলাম। আপনারা চাইলে আস্ত জিরার বদলে জিরার পাউডার কিংবা আস্ত জিরা আর পাউডার দুটাই কিন্তু অ্যাড করতে পারেন। আচ্ছা, মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। কাঁচা মশলার গুঁড়ার মধ্যে একটা কাঁচা স্মেল থাকে, সেটা যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। আর মশলার সাথে কিন্তু মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। হাঁসের মাংস অনেকেই কিন্তু
অনেকের কাছে কিন্তু একটা স্মেল লাগে। সেক্ষেত্রে একটু সময় ধরে এবং ধৈর্য ধরে যদি কষান তাহলে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই টেস্টি আর অনেকটাই সুস্বাদু মনে হবে আর কি। যাই হোক, আস্ত মরিচটা যে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আস্ত মরিচগুলো একটু চেড়ে লাগাতে পারেন, বাট আমাদের ফ্যামিলি মাসার পরিবার কিন্তু আস্ত জিরাটা কিন্তু সমস্ত চিকেন, বিফ এবং মাটনের সঙ্গে খুব ভালো খেতে লাগে। এইবার গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে, যেমন কালারের জন্য হলুদের গুঁড়া, সাথে কিন্তু ঝালমরিচের গুঁড়া, আর তার সাথে কিন্তু ধনিয়ার গুঁড়া। আচ্ছা, যদিও আমি আস্ত জিরাটা অ্যাড করেছিলাম সেক্ষেত্রে জিরার গুঁড়াটা স্কিপ করলাম। আপনারা চাইলে আস্ত জিরার বদলে জিরার পাউডার কিংবা আস্ত জিরা আর পাউডার দুটাই কিন্তু অ্যাড। আচ্ছা, হাঁসের মাংস কিন্তু অনেকেই আছেন অপছন্দ করেন। অ্যাকচুয়ালি কী বলেন তো, মাটন এবং হাঁসের মাংসের মধ্যে একটা আলাদা স্মেল থাকে, অনেকেই সহ্য হয় না। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কী বলেন তো, সহ্য হয় না বলতে রান্নার ক্ষেত্রে অনেকটা মাইনাস প্লাস থাকে। ঠিক পদ্ধতিতে ঠিক স্টেপ বাই স্টেপ মশলা অ্যাড করলে কিন্তু অপছন্দ রান্নাটাও কিন্তু পছন্দ, মানে ফেভারিট রেসিপি হয়ে যায়। যাই হোক, কাঁচা গুঁড়া মশলার স্মেল থাকা অবস্থায় কিন্তু আলুটা অ্যাড করা যাবে না। বেশ কিছুক্ষণ আপনাদের হাঁসের মাংসের সাথে মশলাটা যতক্ষণ না কাঁচা স্মেলটা রিলিজ হচ্ছে এবং হালকা ধরে ধরে আসছে ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। আর এখানে কিন্তু হাঁসের মাংসটা আমি কয়েকটা আলু দিয়েছি। বাঙালি তো আলু ছাড়া যেন আনকমপ্লিট থাকে যে কোনো রেসিপি। যাই হোক, আলু দিয়েছি ওই 4টা আলু 1/4 করেছি, আর যে আলুটা মিডিয়াম ছিল 1/2 করেছি। তারপরে হচ্ছে আলুটা দেওয়ার পর 2-3 বার কষানোর পর ঢাকাটা অফ করে দিয়েছিলাম যাতে ধীরে ধীরে ফ্লেভারটা এবং অ্যাবজর্ব করে আলুর মধ্যে। সেক্ষেত্রে আমি 5 থেকে 6 মিনিট মতো ওয়েট করলাম। তারপর হচ্ছে আবারও কিন্তু ঢাকাটা ওপেন করে আরও বেশ কিছুক্ষণ ওই 10 মিনিটের কাছাকাছি কষায় থাকলাম, যতক্ষণ না আলুর সঙ্গে হাঁসের মাংস এবং মশলাগুলো অ্যাবজর্ব হচ্ছে এবং একদম গ্রেভি গ্রেভি ভাব হয়ে যাচ্ছে ততক্ষণ। তবে হ্যাঁ, একবার কিন্তু ওয়েট করেছি আর অল্প অল্প কিন্তু পানি অ্যাড করে ভালো করে কষাতে স্টার্ট করেছিলাম। আচ্ছা, অনেকেই যেটা করেন হাঁসের মাংসতে মানে আলুটা দেওয়ার ক্ষেত্রে কি আলুটা ভেজে নেয়, অল্প হলুদের পাউডার সল্ট দিয়ে ভেজে নেয়। আমি কিন্তু এখানে কোনো রকম ভাজাভুজি বিরক্তি মানে ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই কিন্তু আলুটা জাস্ট ওয়াশ করেছি, খোসাতে ছাড়িয়েছি কাটিং করে, আর জাস্ট মাংসর ওপরে অ্যাড করে দিয়েছি। যদি বা আলুর কোয়ালিটিটা খুব ভালো ছিল, মানে চন্দ্রমুখী অনেকেই জানেন আর কি, সেক্ষেত্রে আমি ভাজাভুজি ঝামেলা একেবারেই বিরত ছিলাম। আলুটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আলুটার কালারটা মাশাআল্লাহ আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে স্টার্ট হয়েছে, আর ডেফিনেটলি আমার হাঁসের মাংসটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে ওই একটু একটু অল্প মাঝে মাঝে পানি লেগেছে, আর কিছুই লাগছে না। আর গুঁড়া মশলা কিন্তু আমি কোনো রকম অ্যাড করবো না, মানে গুঁড়া মশলা কি ওই গরম মশলার পাউডারের কথা বলছি, আমি কোনো রকম অ্যাড করছি না। আর এখানে আমার পানি লেগেছে প্রায় 1 গ্লাসের একটু কম। হাঁসের মাংসটা কিন্তু অনেক ঝোল থাকলে ভালো লাগবে না, বেশ মাখো মাখো একদম গ্রেভি ভাব থাকবে, সেটাই কিন্তু একদম মাশাআল্লাহ 1 প্লেট কি 3 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর ভাত তো কম পড়বে, আমি আপনাদের ফার্স্ট অফ অলে বলে দিয়েছি। ধনেপাতাটা কিন্তু আমি গার্নিশিংয়ের সময় অ্যাড করেছিলাম, এখন দেবো না। আর ফ্লেভারটা বজায় থাকার জন্য শেষে দেওয়াটাই বেস্ট আর কি। যাই হোক, ঢাকাটা অফ করে দেবো। 3টা সিটি দিলেই কিন্তু মাশাআল্লাহ হাঁসের মাংস আলু দিয়ে ঝোল কিংবা কষা যাই বলেন না কেন রেডি হয়ে যাবে।